আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বেসিক্যালি আপনাদের ইন্ডেক্স সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, কারণ গত দিন আপনাদেরকে ইন্ডেক্সের অ্যানালিসিস যেটা লাস্ট দেওয়া হয়েছিল সেটার ভিত্তিতে মার্কেট যখন ঘুরে দাঁড়িয়েছে এবং প্রায় 100 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে, অনেকেই প্রশ্ন করেছেন যে কারেকশনটা আসলে অ্যাকচুয়ালি কমপ্লিটেড কিনা, এখান থেকে আমরা আপ ট্রেন্ডের দেখা পাবো কিনা, আর এখান থেকে উপরের দিকে উঠলে কত দূর পর্যন্ত উঠতে পারে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন এসছে। তো আজকে আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে সামনে কি হতে পারে। আবারও বলছি, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব টেকনিক্যাল চার্টের ভিত্তিতে আসলে সামনে কি হতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, 5ই আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটে প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন নিউজ সরবরাহ হচ্ছে, কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ, বেশিরভাগই আমি মনে করি দীর্ঘমেয়াদী পজিটিভ। কিন্তু এই পজিটিভের মধ্যেও যখন আপনি দেখতে পাচ্ছেন যে বিসেকের দুর্নীতিগ্রস্ত লোকজন অপসারিত হয়ে নতুন লোকজন আসতেছে, সেটা যেমন বাজারের জন্য পজিটিভ, আবার ঠিক তেমনিভাবে রানিং স্টকগুলোতে যাদের ইনভেস্টমেন্ট আছে, গ্যামলার বলেন, স্মার্ট মানি বলেন, যাদের কথাই বলেন, তাদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হচ্ছে বা তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এইটাও লং টার্মে বাজারের জন্য পজিটিভ। কিন্তু শর্ট টার্মে এটা কিন্তু বাজারের জন্য নেগেটিভ, কারণ শর্ট টার্মে কিন্তু এইখানে তাদের মানি ফ্লোতে ব্যাঘাত ঘটতেছে, অর্থাৎ মার্কেটে যে ফান্ড সরবরাহ, নতুন করে তারা এখানে ইনভেস্টমেন্টে আসবে বা গ্যাম্বলিং করবে বা যেটাই করবে না কেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছু বাধাগ্রস্ত হচ্ছে। এরপর আবার বন্যা সিচুয়েশন ক্রিয়েট হলো। এখন এই বন্যার সর্বশেষ পরিস্থিতি কোন দিকে গিয়ে গড়ায়, দিন শেষে কোনো ধরনের বড় আকারের অসুখ বিসুখ তৈরি হয় কিনা ওই এলাকাগুলোতে পানি নেমে যাওয়ার পর, অনেক কিছুই আছে। সো এই সিচুয়েশনগুলোর উপর নির্ভর করে মার্কেটে মানুষের সেন্টিমেন্টটা কেমন, মানুষ ভয় পাচ্ছে নাকি মানুষ আস্থা পাচ্ছে, এই জিনিসটার উপর অনেকাংশে নির্ভর করবে যে আগামীতে বাজার কেমন হবে। আমি বা আমরা যারা টেকনিক্যাল চার্টের ভিত্তিতে কথা বলছি, তারা জাস্ট একটা রোড ম্যাপ দেখানোর চেষ্টা করছি যে কেমনটা হতে পারে। বাট যেহেতু দেশটা স্বাভাবিক পর্যায়ে চলছে না, কিছু কিছু ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে চলতেছে, সো ওইটা সবসময় মাথায় রাখতে হবে। ওই পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু মার্কেট ওইভাবে চললেও কোনো পার্টিকুলার স্টকে কিন্তু প্রভাব পড়তে পারে। জাস্ট বোঝার চেষ্টা করবেন, বোঝার জন্য বলা। এনিওয়ে, এবার আসেন মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে এবং কি হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা। গত 2 মাস যাবৎ আপনাদেরকে যে অ্যানালিসিসগুলো ধারাবাহিকভাবে দিয়েছি, তার একটা সিকোয়েন্সিয়াল আপডেট গতকালকে দিয়েছিলাম যে মার্কেট উত্থানের পর যখন টানা পড়া শুরু করেছিল, তখন অ্যানালিসিস করে আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে মার্কেট এই বক্সটা থেকে ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি থাকবে। পরবর্তীতে আমরা দেখলাম মার্কেট ওই বক্সটা থেকে যে কোনোভাবেই যে কোনো কারণেই ঘুরে দাঁড়িয়েছে, এবং ঘুরে দাঁড়ানোর পর মার্কেট যখন 11ই আগস্ট এই হাইটা তৈরি করলো, এই হাইটা তৈরি করার পর আমরা প্রেডিক্ট করেছিলাম অ্যানালিসিসের ভিত্তিতে মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে, এবং কোন লেভেল পর্যন্ত নিচের দিকে নামবে সেটা দেখানোর জন্য আমাদের একটা এস্টিমেশন ছিল যে এই যে হলুদ কালারের বক্স চিহ্নিত জায়গাটা মোরলেস 5600 পয়েন্টের আশেপাশে এরকম একটা জায়গায় এসে মার্কেট এখানে সেটেল ডাউন হইতে পারে। নট লাইক দ্যাট যে মার্কেট এইখান থেকে সেটেল ডাউন হয়ে উঠে যাবে বা নেমে যাবে, এটা একটা এক্সপেক্টেড জোন ছিল যেখানে মার্কেট এসে সাপোর্ট নিতে পারে। তার পরবর্তীতে যখন আমরা বাস্তবিক রূপগুলো দেখা শুরু করলাম, তখন ভেঙে ভেঙে একটু শর্ট টার্ম ভিউতে আমরা প্রেডিক্ট করে দেখলাম, বুঝতে পারলাম চার্টের ভিত্তিতে যে মার্কেট এইভাবে এবিসি করে একটা নিচের লেয়ার পর্যন্ত যাবে, এবং সেই লেয়ারটা কোন জোনে হইতে পারে সেইটার একটা বক্সও আঁকানো হলো, এবং ফাইনালি আমরা সেই বক্স থেকে ওই 5600 পয়েন্টের আশেপাশ থেকে মার্কেটকে উঠে যেতে দেখলাম। এখন জিনিসটা খুব সুন্দর দেখাচ্ছে, কারণ কি একদম ধাপে ধাপে যখন যা মনে করতেছি তাই হচ্ছে, তার মানে আমরা খুব ভালো বুঝি, আমরা যা বলবো মার্কেট তাই করতে বাধ্য থাকিবে। ব্যাপারটা সবসময় এতটা ইজিলি চিন্তা করা উচিত না। আমাদের প্রত্যেকটা অ্যানালিসিস হতে হবে কন্ডিশনাল। এটা হলে মার্কেট ওপরের দিকে যাবে, আর যদি এটা করতে না পারে, এই ধরনের সিমটম তৈরি হয়, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। অ্যানালিসিসের মিনিং হচ্ছে এটা, লজিক দিয়ে প্রেডিক্ট করা, নট লাইক দ্যাট যে আমি একটা প্রেডিক্ট করে দিয়েছি মানে ওইটাই হইতে হবে। প্রত্যেকটা প্রেডিকশনের পিছনে কিছু নির্দিষ্ট কারণ এবং লজিক থাকতে হবে। এনিওয়ে, আসেন বর্তমান পরিস্থিতি, এই হচ্ছে বর্তমান চার্ট। ঠিক যেখান থেকে ঘোরার কথা ছিল সেখান থেকেই ঘুরেছে, দেখে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে, কারণ সবকিছু ঠিকঠাক মতো চলতেছে। এখন প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাবে কিনা, প্রিভিয়াস হাই ব্রেক করে উপরের দিকে উঠবে কিনা। এটাকে আমি আপনাদেরকে কয়েকটা ধাপে ভেঙে ভেঙে একটু বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা যদি দেখি মার্কেট একটু লং টার্ম ভিউতেই দেখি মার্কেট আসলে করতেছেটা কি। আপনি দেখেন মার্কেট সেই ফ্লোর প্রাইস তোলার পর থেকে
এই সময় থেকে এই পর্যন্ত একটা সুনির্দিষ্ট ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যে দিয়ে আপ ডাউন করে করে কোনো ধরনের নতুন হাই তৈরি না করে ওপরের দিকে উঠে নিচের দিকে নেমে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে, রাইট? আপনি এই জিনিসটা খুব খালি চোখেই দেখতে পাচ্ছেন। ডাউন ট্রেন্ড শেষ হয়েছে এইটা বুঝার কন্ডিশন হচ্ছে মার্কেটকে এই লাইন থেকে প্রথমে বের হতে হবে, বুঝছেন? প্রথমে এখান থেকে বের হতে হবে, 1 নাম্বার কন্ডিশন। সেটা মার্কেট ফুলফিল করলো, বেরোলো। বেরোয়ার পরে 2 নাম্বার কন্ডিশন হচ্ছে যতই নিচের দিকে নামুক না কেন নতুন করে এই লেভেলের নিচে আর নামা যাবে না। যদি নতুন করে এই লেভেলের নিচে নামে তাহলে এইটা ডাউন ট্রেন্ডের সমাপ্তি হয় নাই, তার মানে নতুন করে এখানে আর এই লেভেলের নিচে নামে নাই। 2টা কন্ডিশনই ফুলফিল করলো। 3 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে মার্কেটকে এবার এই যে 5600 লেভেলটা, এই লেভেলটাকে ভেঙে উপরে উঠতে হবে, ব্রেকআউট করতে হবে, তাহলেই মার্কেটের ডাউন ট্রেন্ডের সমাপ্তির কনফার্মেশন আসবে। সেইটাও মার্কেট করলো। তার মানে এই 3টা কন্ডিশনই মার্কেট ফুলফিল করেছে। পাশাপাশি এখানে এডিশনাল আরেকটা কনফার্মেশন আসে, সেটা হচ্ছে মার্কেট তার ইতিপূর্বে 2টা সুইং হাইকে ব্রেকআউট করেছে। এইটা হচ্ছে একটা, এইটা ছিল একটা সুইং হাই এবং এইটা ছিল তার 2 নাম্বার সুইং হাই। 2টা সুইং হাইকেই যখন ব্রেকআউট করেছে তখন আমরা ধরতেই পারি, আমরা আশা করতেই পারি যে আমাদের ডাউন ট্রেন্ডটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গিয়েছে এবং এখন যে কন্ডিশনটা চলতেছে মার্কেটে সেইটা একটা আপ ট্রেন্ড কন্ডিশন চলতেছে। বেসিকটা গেল। এখন বেসিকের মধ্যে প্রশ্ন হচ্ছে এই আপ ট্রেন্ডের গতিবিধিটা কেমন হতে পারে, এটা হচ্ছে আপনাদের এখন মূল প্রশ্ন। সো ওইটাকে দেখতে গেলে আমাদের একটু ভেঙে দেখতে হবে। আমরা যদি ভেঙে দেখি, এই যে চ্যানেলটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই হলুদটা বাদ দিয়ে দেন, এই যে বর্তমান চ্যানেল যেটার ভিতর দিয়ে মার্কেট উপরে নিচে উঠতেছে, সেইটাকে যদি আমরা অ্যানালিসিস করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই এই চ্যানেলের মাঝখান থেকে আমরা টেকনিক্যাল ডেপথে যাব না, অনেকে বুঝতে পারবেন না, আমি সামারি করে জাস্ট বলতেছি। এইখানে আমি একটু এলিয়ট ওয়েভের ইউজ করেছি। এলিয়ট ওয়েভের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট 1 2 3 4 5 করে নিচের দিকে নেমে এসেছে এবং এই যে নিচের দিকে নেমে এসেছে, আপনি যদি ফুল কারেক্টিভ মোডের কথা চিন্তা করেন এলিয়ট ওয়েভের ভিত্তিতে, তাহলে এলিয়ট ওয়েভের কারেকশনটা মূলত হয় এইভাবে এ বি সি করে। এখন অনেকেই এইখানে দ্বিমত করতে পারেন এবং বলতে পারেন এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি এবং এইটা হচ্ছে সি, বলতে পারেন, আমার কোনো এইখানে আপত্তি নাই। বাট এইখানে একটু আগে যেটা দেখালাম, অর্থাৎ এইটা নাকি আপনি যেটা ধরতে চাচ্ছেন এটা এ বি সি, সেটা বোঝার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। কোথায় ওয়েট করতে হবে? এই যে একটা বক্স আমি ড্র করেছি, সবুজ কালারের বক্স, ব্যাক ইন্ডে টেকনিক্যাল বিশ্লেষণ এখানে করা আছে, বিস্তারিত বলে আপনাদের সময় নষ্ট করব না। এই বক্সটাকে মার্কেট ওপরের দিকে ব্রেক করতে পারে কিনা সেটার উপর নির্ভর করবে এইভাবে আসলে এবিসি তৈরি করে ফুল কারেকশনটা অলরেডি গতকালকে কমপ্লিট হয়ে গিয়েছে, নাকি মার্কেট এখন শুধুমাত্র একটা ফেসের কারেকশন কমপ্লিট করেছে, পরবর্তীতে এখান থেকে একটু উপরে উঠে মার্কেট আবার নিচের দিকে কারেকশন করতে আসবে। সেটা বুঝতে পারবেন যদি এই সবুজের বক্সটাকে ব্রেকআউট করে মার্কেট উপরের দিকে বের হয়ে যেতে না পারে। আমি আরেকবার বলছি, সর্বশেষবার, কারণ এলিয়ট ওয়েবে এবিসি কাউন্টের ক্ষেত্রে অনেক বিতর্ক থাকে। যারা এলিয়ট ওয়েব বুঝি, আমি একটু কমই বুঝি, যারা আরো বেশি বুঝেন, ভালো বুঝেন, সকলের ক্ষেত্রেই এই কাউন্টিংটা নিয়ে একটু জটিলতা হয় যে আমি এ বি সি করে এইভাবে ধরবো, কারণ এইখানেও এ বি সি করে নিচে নেমেছে, আবার এইখান থেকে যদি আপনি সি ওয়েবের দিকে কাউন্ট করেন, এইভাবে কাউন্ট করেন, খুব একটা ভুল হওয়ার সুযোগ নাই। আপনি থিওরিটিক্যাল রেসপেক্টে চিন্তা করে এটা বলতে পারেন, আমি আপনাকে ভুল বলবো না। এইখান থেকে যদি মার্কেট এখন এই বি লেভেল হচ্ছে বেসিক টার্গেট থাকে, বি লেভেল থাকে তার ইমিডিয়েট বেসিক টার্গেট। সো এই বি লেভেল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মার্কেট উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ধরতে হবে আমরা এখনো কারেকশনের মধ্যেই আছি। বোঝার চেষ্টা করেন, যখন এই বি লেভেলটাকে অর্থাৎ 59-60-এর আশেপাশে, 59-60-এর আশেপাশে যখন এই লেভেল ব্রেকআউট করে সবুজ ক্যান্ডেল উপরের দিকে বের হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইতিপূর্বে আমাদের যে কারেকশনটা আমরা পেলাম গতকালকে, আমাদের আপাতত কারেকশনটা শেষ হয়েছে। অন্যথায় আমাদেরকে মানতে হবে যে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র
অর্ধেক কারেকশন এ ফেসের কারেকশনটা কন্টিনিউ করতে মানে কমপ্লিট করতে পেরেছি এবং আমাদের সামনে আরেকটা কারেকশন আগামীতে আসতে চলেছে, যেটা কিছুটা আপ মুভমেন্টের পরে আবার আসবে। আমি কি বুঝাতে পারলাম? দুইটা কন্ডিশন, ওই যে বললাম টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু একটা কন্ডিশনাল বিষয়, এটা কোনো ফিক্সড বিষয় না যে ফিক্সড একদম তীর ছুঁড়েছি গিয়ে একদম বৃত্তের মাঝখানেই লাগবে, নট লাইক দ্যাট। সো আপনার জন্য মূল বিষয়টা কি? আপনার জন্য মূল বিষয়টা হচ্ছে এই যে লেভেলটা ধরে নেন 5880 প্লাস মাইনাস, 5880 প্লাস মাইনাস থেকে ওপরের দিকে 5960 প্লাস মাইনাস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে যদি মার্কেট পৌঁছায়, পৌঁছানোর পরে মার্কেট কিভাবে এইখানে রিয়্যাক্ট করে সেই জিনিসটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। এইখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে বেরিয়ে গেলে বর্তমান কারেকশন যতটুকু হয়েছে কারেকশন শেষ, এখান থেকে আবার উপরের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার পর ডাবল টপ করে নিচের দিকে পড়ে যাবে নাকি ওইটাও ব্রেক করবে সেটা পরের আলোচনা, সেটা পরবর্তী 2-1 সপ্তাহ পরের ভিডিওতে আসবে, কারণ ওটা আমি এখন নিজেও জানি না। কারণ কি, মার্কেট ওই পর্যন্ত যাওয়ার মতো ইতিপূর্বে যে বেস স্ট্রাকচারটা তৈরি করতে হবে সেই স্ট্রাকচারটা এখনো তৈরি করে নাই। সো কাকতালীয় আকাশ কুসুম চিন্তা ভাবনা করার কোনো মানে নাই, আগে বেস স্ট্রাকচারটা তৈরি করুক, তখন ওইখান থেকে আমরা ভাববো যে এইবার কি প্রিভিয়াস হাই 6220 ব্রেক করবে নাকি ওখান থেকে ডাবল টপ করে আবার নিচের দিকে আসবে, ওটা পরের পার্ট। সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে মার্কেট এই লেভেল থেকে, এই লেভেলের আশেপাশে থেকে পড়ে যায় কিনা। যদি এই লেভেলের আশেপাশে গিয়ে পড়ে যায় তাহলে মার্কেট এইখানে যেইভাবে যতটুকু কারেকশন করেছে হুবহু এতটুকু না হলেও প্লাস মাইনাস এই ধরনের আরেকটা কারেকশন আমরা পরবর্তীতে দেখতে পাবো। এই হচ্ছে এলিয়ট ওয়েভের ভিত্তিতে এবং ক্যান্ডেলস্টিক পজিশনের ভিত্তিতে, ট্রেন্ড লাইনের ভিত্তিতে মার্কেটের বর্তমান কন্ডিশনের পর্যালোচনা, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে ভুল থাকতেই পারে, এখানে ভুল না থাকার কোনো সুযোগ নাই, সেটা মাথায় রাখতে হবে। আর এই পয়েন্টটাই যে সাপোর্ট, এই যে এই পর্যন্ত উঠবে কিনা, এখন ধরেন আপনি বললেন সবই বুঝলাম, তার মানে আপনি আশা করে বসে আছেন এখান থেকে এই পর্যন্ত অন্তত পক্ষে উঠতেছে, তো এইখান থেকে এই পর্যন্ত তো কম না, এইখানে পয়েন্ট হচ্ছে 5600 নিচে, এইখানে 5900 উপরে, মানে 300 পয়েন্টের একটা জায়গা, তার মধ্যে 80 পয়েন্টের মতো বেড়ে গেছে অলরেডি, তার মানে আরো 220-30 পয়েন্টের একটা জায়গা। সো আপনি ধরেই নিচ্ছেন আগামী 3-4 দিন মার্কেট বাড়তেছে, তাই তো? তারপরে না হয় পড়বে, সেটা না হয় মানলাম। এখন কালকে যদি দেখেন মার্কেট এখান থেকে বাড়তেছে না, উল্টা কালকে মার্কেট নিচের দিকে পড়তেছে, খুবই স্বাভাবিক। এখন মার্কেট তো এই লেভেল থেকে একটা কনসলিডেশনও করতে পারে, পারে না? সময় ক্ষেপণ করতে পারে, একটু নিচের দিকে আসতে পারে, আসলেও তারপরে পরবর্তীতে উপরের এই লেভেলটা মেনটেন করবে। কিন্তু এইখানে কালকে থেকেই বাড়বে নাকি হচ্ছে একটু সময় নিবে, কনসলিডেট করবে, সেটা তো আমাদেরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। কিভাবে বিবেচনায় রাখবেন? এইখানে জুম করে দেখেন, লাল কালারের লাস্ট যে কারেকশন ক্যান্ডেলটা ছিল, পরবর্তী দিন সবুজ কালারের এই ক্যান্ডেলটা যদি ওই ক্যান্ডেলের বডিকে গিলে খেয়ে ফেলে বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করতে পারতো, তাহলে আমাদের মধ্যে 90% প্রবাবিলিটি থাকতো এইখান থেকে মার্কেট এখন অ্যাটলিস্ট ওই 300 পয়েন্ট বাড়বেই বাড়বে। কিন্তু যেই ক্যান্ডেলটা তৈরি করেছে এটা বুলিশ ক্যান্ডেল, কিন্তু বিয়ারিশনেস কমপ্লিটলি অবজার্ভ করার মতো ক্যাপাবল কোনো বুলিশ ক্যান্ডেল না। কথাটা বোঝার চেষ্টা করেন। বুলিশ ক্যান্ডেলের অনেক ধরন আছে। একটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ আমি বুলিশ ক্যান্ডেল, এখানে যদি একটা সবুজ কালারের এতটুকু ক্যান্ডেল তৈরি হইতো সেটাও তো বুলিশ ক্যান্ডেলই হইতো, এখানে যদি খুব ছোট্ট একটা সবুজ কালারের ক্যান্ডেল তৈরি হইতো সেইটাও বুলিশ ক্যান্ডেল হইতো। কিন্তু বুলিশ ক্যান্ডেলের মধ্যে 10টা বুলিশ ক্যান্ডেলের চেহারা যদি আপনি দেখেন কোনটা 1 নাম্বার পাওয়ারফুল কোনটা 10 নাম্বার পাওয়ারফুল, সেটা আমাদেরকে অ্যানালিসিস করে এর পার্থক্যটা বুঝতে হয়। সো এইখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা একটা রেগুলার বুলিশ ক্যান্ডেল, এটা কোনো স্পেশাল বুলিশ ক্যান্ডেল না যেই ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে কালকে থেকেই মার্কেট উপরের দিকে উঠবে। সো আপনার বুঝার অপশনটা হচ্ছে এই যে লাল কালারের ক্যান্ডেলের টপ, অর্থাৎ 5715 লিখে রাখতে পারেন, 5715 পয়েন্টের ওপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেলের বডি ক্লোজিং দিতে পারে, সেটা রবিবারেই দেখ আর সোমবারেই দেখ আর মঙ্গলবারেই দেখ, তাহলে আমরা ধরে নিব মার্কেট এখান থেকে ওই যে বি পয়েন্ট পর্যন্ত দেখানো জায়গা অন্তত পক্ষে অতটুকু পর্যন্ত উপরের দিকে উঠতে চলেছে। 1 আর 2, যতক্ষণ পর্যন্ত 5715 লেভেলের উপরে মার্কেট উঠতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই জায়গাটাই আমাদের বেস হিসেবে চিন্তা করে ফলো করতে থাকতে হবে যে আগামী কয়েকদিন আসলে ঘটেটা কি। যতক্ষণ পর্যন্ত এর মধ্যেই আছে কোনো অসুবিধা নাই, এইটাই আমার বেস, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে আছে। আবার পক্ষান্তরে কোনো কারণে যদি এই লাল কালারের এই ক্যান্ডেলের বডির নিচের দিকের যে অংশ
5590 এর আশেপাশে এইটা ব্রেকডাউন করে কোনো লাল কালারের ক্যান্ডেল নিচের দিকে নেমে আসে, তাহলে আবার মার্কেটকে নতুন করে বেস খুঁজতে হবে, মানে কারেকশন কমপ্লিট হয় নাই। সো গতকালকের ক্যান্ডেলের মিনিং হচ্ছে মার্কেট কারেকশন কমপ্লিট করে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, নট লাইক দ্যাট মার্কেট কারেকশন করে সাপোর্ট নিয়ে ঘুরে গিয়েছে। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। জাস্ট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। কি হইলে কনফার্ম হবেন সাপোর্ট নিয়েছে সেটাও বলা হলো, এইটার 5715 উপরে কোনো ক্যান্ডেলের বডি ক্লোজ করতে পারলে, এবং যদি করতে পারে তাহলে কত দূর পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে সেটাও ক্লিয়ার করা হলো। আর সেই লেভেলটা যদি ব্রেক করতে না পারে তাহলে যে পুনরায় আবার নিচের দিকে এসে প্লাস মাইনাস 5400 লেভেলের আশেপাশে, 5400ই হবে এরকম বলতে পারবো না, এটা পরে বলতে হবে, আশেপাশে আরেকবার নিচে আসার পসিবিলিটি থাকবে, সেটাও বলে রাখা হলো। বাট সেই পর্যন্ত আগে চিন্তা না করে আগে আমরা দেখি এখান থেকে ঘুরে 5900 পর্যন্ত উঠে কিনা, নাকি এখানেই আরো কিছুটা আপ ডাউন আমাদের দেখতে হয়। সো আগামী সপ্তাহের প্রথম 2-3টা দিন আমাদেরকে খেয়াল রাখতে হবে মার্কেট কোন দিকে কোনভাবে মুভমেন্ট করে। তবে এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রেডিকশনে টেকনিক্যাল রুল যা বলেছে মার্কেট কিন্তু যে কোনো মার্কেট কন্ডিশনেই সেইভাবে রিয়্যাক্ট করেছে। সো আমরা সেই ফেথটা রাখতে পারি, সেই বিশ্বাসটা রাখতে পারি, এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা যেই জায়গাগুলো দেখতে পাচ্ছি, মার্ক করছি, এই জায়গাগুলোতে মার্কেট যখন যায় আমরা তখন সতর্ক অবস্থায় থাকি। অর্থাৎ এই যে লেভেলগুলো আছে এখন এখান থেকে যদি একটু কমেও, এইটা একটা ট্রেডিং স্পেস যদি আপনি টেকনিক্যালি এক্সপার্ট হন শুধুমাত্র আপনার জন্য। বাট এইখানে আপনি যদি ফান্ডামেন্টাল ইনভেস্টর হন কিংবা আপনি যদি জাস্ট গতানুগতিক ইনভেস্টর হন, চার্ট দেখে এত প্রতিদিন চার্ট দেখেন না, তাহলে এইটা আপনার জন্য খুব বেশি সেফ এবং রিলায়েবল ট্রেডিং স্পেস না। আপনার আরো বাজারকে অবজার্ভ করা উচিত, ফাইনাল বটম কনফার্ম করে কিনা সেই জিনিসটা বোঝা উচিত। আর যদি অলরেডি আপনি কোনো স্টকে ইনভেস্টেড অবস্থায় থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, আপনি যত পারেন কমের দিকে ফান্ডামেন্টাল স্টক কিনতে থাকেন, টেনশন করার কিছু নাই। মার্কেট কমবে, বাড়বে, আবারও ধরেন কমবে, বাট মার্কেট আলটিমেটলি আপ ট্রেন্ডে যাবে। সো আপনি যখনই সস্তায় কিনে কিনে আপনার শেয়ারের কোয়ান্টিটিটা বাড়াতে পারবেন, আগামীতে একটা প্রশ্নের উত্তর সবার থাকে যে এটা কয় বছর, 2-3 বছর ধরে শুনতেছি আগামীতে আগামীতে আগামীতে। এইটার অর্থ হচ্ছে আপনি কিন্তু দেখছেন গতকালকে একটা নিউজ আসছে, বাংলাদেশ ব্যাংকের থ্রুতে একটা নিউজ পাবলিশ হয়েছে যে আবারও 0.5% ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে। সো যখন আপনি দেখতেছেন ইন্টারেস্ট রেট ভাইয়ের উপরে আবারও বাড়ানো হচ্ছে, মার্কেট তো বুল রান করতে পারবে না, আরো অনেক কারণ আছে, বাট এটা পারবে না। সো আপনি কখন আপনার কাঙ্ক্ষিত প্রফিট, যারা বিনিয়োগকারী তাদের কথা বলছি, যে আমার টোটাল 50 লাখ টাকা 1 কোটি টাকা ইনভেস্টেড আছে, অনেকখানি লসে আছি, আমি এখনো কেনার উপরে আছি, সুযোগ পেলে অল্প অল্প করে কিনি, কিন্তু আমি অ্যাকচুয়ালি ফলাফলটা পাবো কবে? যখন আপনি দেখবেন ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে স্টেবল হয়ে কমা শুরু করেছে, এবং মার্কেটে বর্তমান যে কোম্পানিগুলোর ফিনান্সিয়াল ডাটা এই জুন কোয়ার্টারে আসতে চলেছে, খুব স্বাভাবিকভাবেই আপনি কমন সেন্স খাটালে বুঝবেন যে এইখানে ডেটা অনেক বেশি ভালো আসতে চলেছে না। আমরা এটা আশা করতে পারি না। যদি আপনি আশা করতে পারেন, সেটা আপনার আবেগের ব্যাপার, বাট বিবেক দিয়ে চিন্তা করলে দেখবেন আমরা পারি না। সো আমাদের এই ওভারঅল কোম্পানিগুলোর ইপিএস একটু খারাপ আসতে পারে, এবং আসার পরে পরবর্তী কোয়ার্টারে গিয়ে যদি তারা ঘুরে দাঁড়াতে পারে, যেহেতু একটু খারাপ আসবে, সেই খারাপের থেকে পরের বার যখন ভালো আসবে তখন গিয়ে মার্কেটের আলটিমেটলি বুল রানের দিকে মুভ করার মতো একটা সক্ষমতা তৈরি হবে, ততদিনে যদি ইন্টারেস্ট রেট তার পিক টাচ করে নিচের দিকে কাট করা শুরু করতে পারে। সো এটা হচ্ছে বুল রানের কথা। আমরা বুল রান নিয়ে তো আলাপ করতেছি না, বুল রান ইজ এ ডিফারেন্ট থিং। বুল রানের মানে কি আপনাকে একটু সিম্পল ভাবে দেখাই। বুল রানের মানে আসলে কি? বুল রান মানে কি মার্কেট এই 5500 থেকে 6000-এ যাবে কিনা? এটা মোটেও না। মার্কেটে বুল রানগুলোর মানে হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই প্রাইস রেঞ্জে, এইখান থেকে এইখানে একটা বুল রান, এইটা ছিল মার্কেটের একটা বুল রান। এই মার্কেটের বুল রানে মার্কেট প্রায় 600% বেড়েছে, প্রায় 600% বেড়েছে। পরবর্তীতে আমি যদি এইটাকে একটা ছোটখাটো বুল রান হিসেবে কনসিডারও করি এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখানে মার্কেট 50%-এর উপরে বেড়েছে, 50%-এর উপরে। এবং সর্বশেষ 2022 সালের শুরু পর্যন্ত, মানে 2021 সালের লাস্টে যে বুল রানটা শেষ হলো, সেইখানেও মার্কেট 100% প্লাস বেড়েছে, মানে ডাবল হয়েছে। সো বুল রানের মানে হচ্ছে আপনি যদি অ্যাটলিস্ট এইভাবে চিন্তা করেন, তাহলে মার্কেট এইখান থেকে যখন বাড়বে তখন মার্কেট অ্যাটলিস্ট 9000 পয়েন্টের আশেপাশে যাবে। এখন
এই 5,600 পয়েন্টের আশেপাশে থাকাকালীন সময়ে আমরা যেটা বলতেছি বাড়তে পারে কমতে পারে, সেগুলো বলতেছি সমসাময়িক সময়ের রেসপেক্টে। মার্কেট এখান থেকে 6200 পয়েন্টে 6300 পয়েন্টে গেলে কোনো ক্ষতি নাই, যেতেই পারে। আবার মার্কেট নিচের দিকে কমে 5200 পয়েন্টে আসতেও কোনো ক্ষতি নাই, আসতেই পারে। এগুলো বুল রান না, এগুলো মার্কেটের মোমেন্টামের মধ্যবর্তী আপস অ্যান্ড ডাউনস, যেটা আমরা এই যে অনেক অনেক জায়গায় দেখতে পাই। কিন্তু বুল রান যখন স্টার্ট করবে তখন অ্যাটলিস্ট এই পরিমাণ বাড়বে, আমি সেটার কথা বলেছি। এনিওয়ে, আমরা ফাইনাল ক্লোজিং এর দিকে যাই, অনেক সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে। সো মার্কেট কোন পর্যন্ত বাড়তে পারে, সেই বাড়াটা আপনি কিভাবে ফলো করবেন, কি হলে বুঝবেন যে এখন বাড়াটা শুরু হচ্ছে এবং বটমটা কনফার্ম হয়েছে, কোথায় গিয়ে আবার ঠেকতে পারে সেই জায়গাটাকে কিভাবে মনিটর করবেন, সেই জায়গা থেকে নিচের দিকে পড়া শুরু করলে পরবর্তীতে নিচে আসলে 5400-র আশেপাশে যে আসতে পারে সেটা মাথায় রাখা, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে না, অল্প কিছু জন প্রশ্ন করেছেন, ভাই মার্কেট কি ডাবল বটম তৈরি করতে পারে কিনা? কেন পারবে না? মার্কেট ডাবল টপও তৈরি করতে পারে, তাহলে মার্কেট ডাবল বটম কেন তৈরি করতে পারবে না? প্রশ্নের উত্তরটা হচ্ছে, ডাবল বটম তৈরি করতে হলে মার্কেটকে কি করতে হবে, সেই জিনিসটা মার্কেট করে কিনা সেটা বোঝা। এখনো পর্যন্ত মার্কেট যতগুলো সিমটম আমাদেরকে দেখিয়েছে তাতে মার্কেট আপ ট্রেন্ডে ভবিষ্যতে যাবে সেইটার একটা সিগন্যাল দিয়ে দিয়েছে। কারণ আমি আপনাদেরকে দেখালাম ডাউন ট্রেন্ড থেকে বেরোয়ে একটা সুইং হাই ব্রেক করেছে, 2 নাম্বার সুইং হাইও ব্রেক করেছে। সো মার্কেট আপ ট্রেন্ডের একটা সিগন্যাল আমাদেরকে ইতিমধ্যে দিয়েছে। ডাবল বটম করতে পারার জন্য মার্কেটের কন্ডিশন হচ্ছে মার্কেটকে এই লেভেলটা ব্রেকডাউন করতে হবে। অর্থাৎ এইখানে যদি আমি বলি মার্কেট 5220, মার্কেট যদি 5220 পয়েন্ট পর্যন্ত নেমেও ঘুরে যায়, তারপরেও ওইটা আপ ট্রেন্ডই থাকবে, ওইটাকে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারবো না, তখন হয়তো বা কারেকশনটা একটু লম্বা হবে। কিন্তু যদি কোনো কারণে মার্কেট 5220-এর নিচে নেমে যায়, তাহলে মার্কেট ডাবল বটম কিংবা তার চাইতেও কিছুটা নিচে গিয়ে ঘুরে আসতে পারে। বাট এখনো পর্যন্ত মার্কেট যেহেতু আপট্রেন্ডেরই সিগন্যাল দিয়েছে এবং আপট্রেন্ডের সুইংগুলোকেই ব্রেকআউট করে করে চলেছে এবং কারেকশনটা এখনো নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সো এখনই নিচের দিকে ডাবল বটম করবে নাকি নিচের দিকে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের করা উচিত না। হলে তখন আমরা পরিস্থিতির সাথে ম্যাচ করার চেষ্টা করব, সেটা পরের ব্যাপার। আশা করছি আপনি আপনার ইন্ডেক্স রিলেটেড প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। এখন ইন্ডেক্সটা বেড়েছে কিসের ভিত্তিতে বলেন তো? ইন্ডেক্সটা জিপি ব্যাটবিসির মতো কিছু মাল্টিন্যাশনাল বড় ফিগারের কোম্পানি এবং ব্যাংক ফিনান্স সেক্টরের মাধ্যমেই কিন্তু মূলত বেড়েছে, স্পেশালি ব্যাংক সেক্টর, কারণ ব্যাংক সেক্টরের সাইজটা অনেক বড়। কারণ এখানে মার্কেট যখন বেড়েছে এইখানে ভলিউমের প্রয়োজন ছিল, সেই ভলিউমের যোগানটা দিয়েছে আসলে তারা। তাহলে ব্যাংক সেক্টরের কি অবস্থা? ব্যাংক সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে আছে, প্রতিটা স্টক খুব ভালো অবস্থা করতেছে, একটু নিচে নেমে আবার গতদিন উত্থানের একটা প্রচেষ্টা দিয়েছে, এগ্রি, সবকিছু আপনার সাথে এগ্রিড। বাট আমি একটু ভিন্ন কিছু দেখতে পাচ্ছি। আমি ভিন্ন কিছু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক সেক্টর অলমোস্ট একটা ডাবল টপ ফরমেশন এখানে ক্রিয়েট করেছে। ডাবল টপ ফরমেশন ক্রিয়েট করার মানেটা কি, কিভাবে বুঝবো যে এখানে ডাবল টপ ফরমেশন ক্রিয়েট হলো? এই লাস্ট যে সুইং হাইটা ছিল, এইবারও আমরা সেই সুইং হাইটা টাচ করে আবার নিচের দিকে এসেছি, এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ইতিপূর্বে যখন সুইং হাইটা তৈরি করেছিলাম তখন আমরা যে পরিমাণ ভলিউম দিয়ে আমাদের ওই সুইং হাইটা তৈরি করেছিলাম, এইবার আমরা দেখলাম তার থেকে অনেক বেশি পরিমাণ ভলিউম দিয়েও আমরা ওই সুইং হাইটাকে ব্রেক করতে পারলাম না। কেন পারলাম না? আগের বার আমি 100 কোটি টাকা দিয়ে গিয়েছিলাম এইখানে, এইবার আমি 100 কোটি টাকা দিলাম, 100 কোটি না, এবার আমি 150 কোটি টাকা দিলাম, বাট তাও আমি ওইটার উপরে যেতে পারলাম না। তার মানে কি এখানে কি কিছু সেল আসছে? একটু যদি আপনি উইকলি বেসিসে যান তাহলে আপনি এই চিত্রটা বাস্তবিক রূপে দেখতে পাবেন। এইখানে দেখেন আমার প্রিভিয়াস হাই থেকে এইখানে ভলিউমের হাইটা অনেক বেশি, কিন্তু আমার প্রিভিয়াস যে টপ ছিল সেই টপ থেকে নতুন কোনো টপ আমি তৈরি করতে পারি নাই। এইটাকে একটা ভলিউমের দুর্বলতা হিসেবে দেখা যায় যারা ভলিউম অ্যানালিসিস বুঝেন। সো এইখানে আমাদের বোধ বলে, আমাদের জ্ঞান বলে যে মার্কেটে এই ব্যাংক সেক্টরের আরো শক্তি সঞ্চালন করার জন্য আরেকবার নিচের দিকে আসতে হইতে পারে এবং সেইখানে এসে যখন পুনরায় ভলিউম নিয়ে উঠবে, কারণ একটা ভলিউম নিয়ে সে কিন্তু উঠছে, তার কিন্তু কোনো দোষ নাই, সে পর্যাপ্ত ভলিউম পাইছে, বাট সে ফেল মারছে। তো যেহেতু সে ফেল মারছে তাকে আরো শক্তি সঞ্চালন করতে হবে, শক্তি সংগ্রহ করতে হবে। শক্তি সংগ্রহ করে যখন সে সেকেন্ড ট্রাই করবে তখন হয়তোবা সে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারবে। এবং এটার মানে হচ্ছে, আমি যদি খোলা বাংলায় আপনাকে বলি, মার্কেট এইটা ধরেন এটা এলিভেটর 1, এইটা হচ্ছে আমার আপ ট্রেন্ড বা ওয়েভ 3 বা যাই বলেন আপনি, সেইটা আপনি এইখানে গিয়ে ঘুরে দাঁড়ানোকে কারেকশনের ক্লোজিং দেখতে পাচ্ছেন, বাট
কারেকশনটা এতটুকু হয়েছে, ঠিক আছে, আমার ধারণা মার্কেটটা এইভাবে মুভ করে এইভাবে কারেকশন দিয়ে এরপরের বার আপ ট্রেন্ডে যাবে। দ্যাট ইজ মাই লজিক, দ্যাট ইজ দ্য থট, যেটা আমি বিলিভ করি এবং যেটা আমি ভলিউমের ভিত্তিতে, চার্টের ভিত্তিতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। এর মানে হচ্ছে আপনি ব্যাংকগুলোকে খেয়াল করলে দেখতে পারবেন, ব্যাংকগুলো 15 টাকার ব্যাংক 23 টাকায় চলে গেছে, 23 টাকা থেকে কমে 20 টাকায় আসছে, 20 টাকায় এসে আবার এখন 21 টাকা হয়েছে। সো এখন যেটা হইতে পারে, ব্যাংকগুলো আবার 1-2 দিন বেড়ে আরও এখন যে পজিশনে আছে সেখান থেকে 10% 12% পর্যন্ত বাড়তে পারে। কারণ টোটাল আপনার দেখা গেছে 35% বাড়ছিল, 15% কমছিল, এখন আবার 10% বাড়বে। বাড়ার পরে একটা ভালোই একটা সংশোধন হতে পারে এবং সেই সংশোধনের পর নতুন করে এই পজিশন থেকে যখন শক্তি সঞ্চালন করবে তখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে। সো কেউ যদি ইনভেস্ট করেও থাকেন তাহলে তাকে সময় অতিবাহিত করতে হবে, বাট আপনার ম্যাসিভ লস হবে না। কারণ একটা জিনিস কি, একটা আপ ট্রেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। সো একটা আপ ট্রেন্ড যেহেতু শুরু হয়ে গেছে, কারেকশন করার পরেও কিন্তু সে ঘুরে দাঁড়াবে। এখন এই সময়টা পার হইতে হবে। যারা ব্যাংক সেক্টর ইনভেস্ট করেছেন, যদি আগামীতে প্রফিট টেক করার সুযোগ পান, করতে পারেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি লং টার্মের জন্য, ডিভিডেন্ডের জন্য ইনভেস্ট করে থাকেন তাহলে ডেফিনেটলি হোল্ড করতে পারেন। কারণ এখনো পর্যন্ত, এখনো স্টিল নাও, আজকের প্রাইসেও ব্যাংকের যে প্রাইসগুলো আছে, এখনো ব্যাংকগুলো মোটামুটি সস্তা অবস্থায় আছে আপনি যদি লং টার্মের ভিত্তিতে চিন্তা করেন। কারণ বুল রান যখন আসবে, বর্তমান প্রাইস থেকে ব্যাংকগুলোর প্রাইস কয়েক গুণ পর্যন্ত হবে, সেটা খুব স্বল্প সময় হচ্ছে না। আর যদি আপনি নতুন করে ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা করেন তাহলে আমি আপনাকে বলবো, এখন ব্যাংকগুলো যে পজিশন আছে, একটু 2-4 দিন অবজার্ভ করেন, একটা সপ্তাহ অবজার্ভ করেন। অবজার্ভ করার পরে যদি দেখেন কারেকশন দিচ্ছে, তাহলে আপনাকে ব্যাংকগুলোকে এই লেভেলে যখন ব্যাংক সেক্টরটা আসে, যদি আসে, তখন ব্যাংকগুলোর পজিশন যা থাকবে সেই পজিশনের ভিত্তিতে তখন আপনাকে এই লেভেলটাতে কালেকশন করার চেষ্টা করতে হবে। সেটাই হয়তোবা আপনার জন্য বেস্ট প্রাইস হতে পারে, কারণ ওইটার পরে আপনি হয়তোবা এই প্রাইসে আর ব্যাংকে কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন না। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি তুলে ধরার চেষ্টা করলাম। আসেন আরেকটা সেক্টর দিয়ে শেষ করি, ফাইন্যান্স সেক্টর। এখন এখানে আপনারা একটু দেখবেন যে ফাইন্যান্স সেক্টর আছেটা কই, দেখেন তো। ফাইন্যান্স সেক্টর এই জায়গাতে যারা ইনভেস্ট করেছেন এবং যারা 5-10% 20% প্রফিট পেয়ে খুশি হয়েছেন, আমি বলবো আমরা আসলে বোকার স্বর্গে বাস করছি। এখন আপনি 5-10% প্রফিট টেক করতেই পারেন, আমিও থাকলে করতাম হয়তো, সেটা ভিন্ন কথা। বাট এই যে জায়গাটা, এই দাগের নিচ থেকে এই পুরা জায়গাটা হচ্ছে ডিসকাউন্টেড জোন। আপনি বলতে পারেন ফাইন্যান্স সেক্টরের অবস্থা তো ভাই খারাপ, ফাইন্যান্স সেক্টর তো খুব ভালো অবস্থানে নাই। আমি স্বীকার করতেছি, তো ফাইন্যান্স সেক্টর ভালো অবস্থানে তো নাই। ফাইন্যান্স সেক্টর তার লাইফ টাইম ইতিহাসে তার সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে, এবং সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে বিধায়ী তো আপনি তাকে সর্বনিম্ন দামে পাচ্ছেন। এই জিনিসটা বুঝতে হবে না? তা মার্কেট যখন, একটা ফিনান্সিয়াল সেক্টর যদি ভালো অবস্থায় থাকে, তারে কি আপনি সর্বনিম্ন দামে পাবেন? পাওয়া কি লজিক্যাল? লজিক্যাল না। কিন্তু একটা সেক্টর যখন সর্বোচ্চ খারাপ অবস্থায় থাকে তখনই তাকে সর্বনিম্ন দামে পাওয়া যায়, এবং যারা রিয়েল ইনভেস্টর তখন কিন্তু তারা ওই সর্বনিম্ন দামে শেয়ারগুলোকে পিক করা শুরু করে। কারণ এই ফাইন্যান্স সেক্টরটাই টুডে অর টুমোরো আবার কিন্তু এই টপ পর্যন্ত যাবে। এবং ডেফিনেটলি আপনি যদি প্রতিবার দেখেন, এইটা ছিল 2015 সাল, এইখানে গিয়েছিল 17-র শেষে, এইখানে ছিল 20 সাল, এইখানে গিয়েছিল 21-এর শেষে। মানে 1.5 থেকে 2 বছরের মতো সময় লাগে এইটুকু জার্নি পার করতে। সো এইখান থেকে যদি আপনি কিনেনও, সেটারও কিন্তু 1.5-2 বছরের মতো বা কম বেশি সময় লাগবে উপরের দিকে যেতে। নট লাইক দ্যাট আমি বলতেছি আপনাকে আগামী মাসে ফাইন্যান্স সেক্টর খুব ভালো করবে। এমনও হতে পারে ফাইন্যান্স সেক্টর এইখান থেকে উঠছে, আবার একটু কমে, আবার একটু এখানে আপ ডাউন করে পরে একটা সময় বাড়বে, ব্যাপারটা এরকম। বাট দ্য থিং ইজ, এই যে জায়গাটা, এইটা অ্যাকচুয়ালি বাই জোন, এটা অ্যাকচুয়ালি বাই জোন, এখানে কোনো সন্দেহ নাই। সো আপনি যদি সেটা বুঝে ওই ধরনের একটু ইপিএস গুলো দেখে, বা আপনি দেখতেছেন এখন ইপিএস খারাপ, আপনি 1-2 বছর বাদ দিয়ে তার আগের 10 বছরের ডাটা অ্যানালিসিস করেন, কি ধরনের ডিভিডেন্ড দিত, কি ধরনের ইপিএস আসতো, মাঝখানে এই এখন রিসেন্টলি পরিস্থিতির কারণে, ডলার ক্রাইসিসের কারণে, ডলার রেট বেড়ে যাওয়ার কারণে 2 বছর ধরে খারাপ পারফরমেন্স করতেছে, বাট সবসময়ই সে ভালো ছিল। ওই ধরনের স্টকগুলোকে আপনি একদম সস্তায় পেয়ে যাচ্ছেন, তার মানে পরিস্থিতির কারণে আপনি পিক করেন। একটু লং টার্মের জন্য পিক করেন, 1 থেকে 2 বছর সময় হাতে নিয়ে পিক করেন, টাকা কিন্তু 3-4 গুণ হয়ে যাবে। এটা পসিবল, এটা পসিবল।
কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা শর্ট টার্ম ট্রেডিং করার সময় না। এখন আমরা তো সবাই শর্ট টার্ম ট্রেডিং করতে পছন্দ করি। আমাদের এখন উচিত মার্কেট থেকে এই যে যখন ধরেন, আচ্ছা আপনার ধরেন লেটসে আপনার 10 লাখ টাকার একটা পোর্টফোলিও, এই 10 লাখ টাকা থেকে 25% বা 30% 3 লাখ টাকা আপনি আলাদা করেন শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য। এই যে মার্কেটকে যখন আপনি প্রেডিক্ট করতে পারতেছেন বা আপনার কাছে মনে হচ্ছে আমারটা বাদ দেন, তখন আপনি এখানে ইনভেস্ট করেন। এইখানে ইনভেস্ট যে আপনি করতে পারেন সেটা তো আপনাকে আজকে বলা হচ্ছে না। এটা তো মার্কেট যখন এইখান থেকে নিচের দিকে নামা শুরু করছিল ওই সময় বারবার এই 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 দাগ দিয়ে আগের থেকে দেখেন, এই যে আগের থেকেই দেখানো হয়েছিল এই পর্যন্ত আসবে। সো এই পর্যন্ত এসে মার্কেট ঘুরে দাঁড়াইছে। আপনি যদি এই পর্যন্ত আসার পর ভয়ভীতি না পেয়ে এইখানে ইনভেস্ট করতেন, তাহলে যতটুকু বাড়ছে আগামী দিন আপনার একদিন পরে ম্যাচিউরড হবে, আপনি এই লেভেল থেকে কালকে যদি এতটুকুও বাড়ে এখানে কিন্তু আপনি মিনিমাম 5% প্রফিট করতে পারতেন। সো ওই যে 10 লাখ টাকার পোর্টফোলিওর 3 লাখ টাকা সেইটা দিয়ে আপনি শর্ট টার্ম ট্রেডিং করেন, ক্যাশ করে ফেলেন, প্রফিট হলেই ক্যাশ করে ফেলেন। আবার যখন বটমে আপনি মানে একটা প্রপার প্রাইসে পান, প্রপার পজিশনে পান চার্ট অনুযায়ী, আবার আপনি নতুন করে ওই টাকাটা রিইনভেস্ট করেন। আপনি ওই টাকাটাকে ঘোরাতে থাকেন, বাই রোটেশন ঘোরাতে থাকেন। বাট পুরো পোর্টফোলিও এখন শর্ট টার্ম ট্রেডিংয়ে কোনোভাবেই নিয়ে আসার প্রয়োজন নাই এবং এটার কোনো লজিকও নাই। এইটা আপনার করা যাবে না। মেইন পোর্টফোলিওকে আপনাকে কারেকশনের টাইমে টাইমে যে স্টকটা সবচাইতে কমে পাওয়া যাচ্ছে আপনার পছন্দের স্টক, সেই ধরনের ফান্ডামেন্টাল স্টক আপনাকে কালেক্ট করতে হবে এবং এই কালেকশনের জন্য আপনি ভালো একটা সময় পেয়েছেন এবং আগামীতেও আরও কয়েক মাস সময় পাবেন। কিন্তু যখন বাজার ঘুরবে এই স্টকগুলোকে এই দামে আর পাওয়া যাবে না, বিলিভ মি অর নট। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। সো বিনিয়োগের সিদ্ধান্তগুলো অবশ্যই আপনার নিতে হবে। আমি চেষ্টা করছি টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে আপনাদেরকে ধারণা দেওয়ার, অ্যানালিসিস বুঝতে শেখার, অ্যানালিসিস শিখতে চাইলে আগ্রহ থাকলে আমি আপনাদেরকে শেখাচ্ছিও। আমার ফ্রি ট্রেনিংও আছে, পেইড ট্রেনিংও আছে, কেউ যদি করেন আমি তাদেরকে সাপোর্টও দিচ্ছি। বাট দিন শেষে সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি নিতান্তই আপনার, কারণ টাকাটা তো আপনার। সো এইভাবে বুঝে শুনে মার্কেটের প্রতি আপনি থাকেন, মার্কেটের সাথে আপনি ম্যাচ করানোর চেষ্টা করেন। মার্কেট এই মুহূর্তে অনেক কারেকশন হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কোনো কিছু নাই, কারণ মার্কেট বটমের কাছাকাছি অবস্থান করতেছে। সামান্য কিছু কারেকশন দিলেও মার্কেট বটম তৈরি করে রাখছে অলরেডি। আর মার্কেট এই মুহূর্তে অনেক বড় বুল রান দেওয়ার তো সম্ভাবনা মোটেও নাই। সো মার্কেট এখন আপনাকে ডাবল ট্রিপল করে দিবে, বড় বড় র্যালি হবে, এগুলো ভুলে গিয়ে মার্কেটের সাথে অ্যাডজাস্ট করেন এবং বরং সবচেয়ে বেটার হয় এখনকার বিনিয়োগগুলোকে একটু লম্বা সময়ের জন্য, বছর খানেক, 1 বছর প্লাস সময়ের জন্য প্ল্যান করে যদি করতে পারেন, বটমে পিক করতে পারেন, আপনি আগামী বছর খানেক পরে একটা বেশ ভালো রিটার্ন এই মার্কেট থেকেই আপনি জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, আমি আমারটা আপনাকে বললাম জাস্ট। এন্ড ফাইনালি গতকালকে আপনারা দেখেছেন আমাদের পেজ থেকে আপনাদেরকে একটা আপডেট দেওয়া হয়েছে। আগামী রবিবার অর্থাৎ আগামীকাল রাত 9টায় একটা ফেসবুক লাইভ ইভেন্ট হবে, যেখানে গেস্ট প্যানেলে আপনারা অনেক পরিচিত বড় বড় বিশেষজ্ঞ কিছু ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছেন। এদের পরিচয় দেওয়ার আমার কোনোই প্রয়োজন নাই, কারণ আপনারা সবাই কমার বেশি তাদেরকে চিনেন, তাদের ডেফিনেশন এখানে দেওয়া আছে। এবং এই মিটিংটাতে আমিও কোনো না কোনোভাবে ইনভাইটেড আছি। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ওই টাইমটাতে এইখানে অ্যাটেন্ড করে আপনাদের সঙ্গে একটু কমিউনিকেট করা। এটা ফেসবুক লাইভ থেকে সরাসরি কয়েকটা পেজ থেকে ব্রডকাস্ট করা হবে। এখানে সোহেল ভাই আছেন, ওয়াইএসএম এর পেজ আপনারা অনেকেই চেনেন, ওই পেজটা থেকে, বিনিয়োগ পেজ থেকে, আরও 2-1টা পেজ থেকে এইটাকে ব্রডকাস্ট করা হবে। তবে একটা জিনিস বলে রাখছি, এই মিটিংটার এজেন্ডা আসলে কি দেখেন, এইখানে যারা আছেন এরা কিন্তু প্রত্যেকেই আমার মতো এরকম ক্ষুদ্র টেকনিক্যাল অ্যানালিস্ট না, চার্ট দেখে দেখে স্টক নিয়ে আপনাদেরকে আপডেট দিবে, আপনাদের প্রশ্নের উত্তর দিবে, এই ধরনের ব্যাপার না। এনারা বেশিরভাগই হচ্ছে ইকোনমিস্ট, বড় বড় ফান্ড ম্যানেজার, যারা মার্কেটকে বার্ডস আই ভিউ থেকে হাই লেভেলে দেখেন এবং বিশ্লেষণ করেন। সো এইখানে আমাদের যে মিটিংয়ের এজেন্ডা সেটা হচ্ছে বর্তমানে আমাদের মার্কেটের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের কারণগুলোকে ফাইন্ড আউট করা এবং এই কারণগুলো থেকে পরিত্রাণের জন্য মার্কেটকে কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত, মার্কেটের উপর কি ধরনের অ্যাকশন নেওয়া উচিত, সেই অ্যাকশন প্ল্যানগুলো সম্পর্কে সচেতনতামূলক ডিসকাশন করা এবং ফাইনালি এই ডিসকাশনের মেসেজগুলো বিসেক পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করা। তাদেরকে আমাদের এই মেসেজটার মাধ্যমে কি আমরা চাই, সাধারণ বিনিয়োগকারীরা আসলে কি চায়, সেই মেসেজটা দেওয়া। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। ইটস নট লাইক দ্যাট যে এই মিটিংয়ে একটা স্টক কয় টাকা পর্যন্ত নামতে পারে বা কয় টাকা পর্যন্ত গেলে আমরা প্রফিট নেব, এত ক্ষুদ্র পরিসরে চিন্তা করেন না। এত ক্ষুদ্র পরিসরের মিটিংয়ের এজেন্ডা এটা না। আমরা চেষ্টা করব বিনিয়োগকারীদের স্বার্থে, বিনিয়োগকারীদের পক্ষে, বিনিয়োগকারীদের আসলে কি উচিত, কেমন বাজার উচিত সেটা নিয়ে কথা বলা। কারণ আমরা চাচ্ছি যে আমাদের গাড়িটা যাতে 100 কিলোমিটার বেগে চলে, অথচ আমাদের এই 100 কিলোমিটার বেগে চলবে এই গাড়িটা নিয়ে আমরা যে রাস্তায় বের হয়েছি সেই রাস্তার মধ্যে জায়গায় জায়গায় খাদ হয়ে আছে।
রাস্তাটা পুরো ভাঙাচোরা হয়ে আছে। এখন এই রাস্তাটা মেরামত না করে আমরা যদি 100 কিলোমিটার গাড়ি নিয়ে বেরোয় যাই তাহলে কিন্তু আলটিমেটলি দিন শেষে অ্যাক্সিডেন্ট হবে। সো ওই অ্যাক্সিডেন্টটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমাদের মূলত প্রথমে ওই রাস্তাটাকে সংশোধন করতে হবে, মেরামত করতে হবে, প্লেন অ্যান্ড স্মুথ করতে হবে। তাহলেই আলটিমেটলি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। সো এই রাস্তা মেরামত করার জন্য কি করা উচিত সেটা নিয়ে আমরা আমাদের পরামর্শ তুলে ধরার চেষ্টা করব এবং ফাইনালি এই মেসেজগুলো বিসেক পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সরব উপস্থিতি আমরা কামনা করছি। লাইভ সেশনে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত, যৌক্তিক পয়েন্ট থাকলে সেই পয়েন্ট তুলে ধরবেন। আজকের এই ভিডিওটার নিচেও আপনাদের যদি বলার মতো কোনো পয়েন্ট থাকে আপনারা উল্লেখ করতে পারেন, আমরা সেগুলোকে কম্পাইল করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।